মোস্ট দিয়ে দিয়েছিল। তিনি এটাকে একটা অর্গানাইজ ভাবে আমরা সবাই যে একটা প্রতিবেশী দেশ তার একটা ইকোনমিক সহায়তা করার জন্য আমরা করিডোর দিতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু এই করিডোরটা হবে আমাদের শর্ত অনুযায়ী এবং এটার থেকে আমরা অর্থনৈতিকভাবে অবশ্যই লাভবান হবো। আমাদের ভূমি ব্যবহার করতে তারা সহায়তা করবে এবং এটার সাথে যখন ইন্ডিয়ার কথা যখন মানে চীনের কথা যখন বলেছে তখন মোটামুটি তাদের মিডিয়া মাথা খারাপ হয়ে গেছে এবং তারা মোটামুটি তাদের মিডিয়া এবং বেশ কয়েকজন আসাম এবং ত্রিপুরার একজন নামটা ভুলে গেলাম, সামনে পাহাড়ি জনগোষ্ঠীর, আমাদের যে চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী আছে তাদের একটা অংশ, তাদের এক নেতা বলেছে যে বাংলাদেশ 47-এই তারা চেয়েছিল যে পার্বত্য চট্টগ্রাম নাকি ভারতের সাথে থাকতে চেয়েছিল। এখন তারা যেহেতু এটা চায়, এই পরিস্থিতিতে ল্যান্ডলক কান্ট্রি না হয়ে তারা নাকি আমাদের যে চিকেন নেক আছে যেটা ফেনী নদীর ওখানে, এবং এটা আমরা সবাই জানি যে ওখানে ভারত শেখ হাসিনার কথায় অনুমোদনে একটা ব্রিজ করেছে ওখানে, এবং ব্রিজ করার পরে ওখানে আবার একই এলাকায় একটা ওদের এক্সপোর্ট প্রসেসিং জোন, একটা আমাদের যেরকম ঢাকাতে যেরকম এক্সপোর্ট প্রসেসিং আছে, চিটাগাংয়ে আছে, এরকম একটা ভারতের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন তারা দিয়েছে, যেটা হচ্ছে আপনি যদি সহজভাবে জিনিসটা দেখেন, এটা হচ্ছে যদি কোনো ক্রাইসিস সিচুয়েশন হয়, যুদ্ধাবস্থা হয়, তারা অবশ্যই আমাদের এই চিটাগাংকে আলাদা করে ফেলতে চাবে, নাম্বার 1। নাম্বার 2, তারা তো হঠাৎ করে চলে আসতেই পারবে না। সো তাদেরকে এই দেশে আমরা তো একটা ডিফেন্স বা কিছু একটা করবো, তাই না? সো ডিফেন্স ইয়াটার সাথে লিঙ্কিং আপ করার জন্য যে স্থানটা লাগবে ওইটা হচ্ছে সেই এক্সপোর্ট ইকোনমিক জোন, ওই অর্থনৈতিক অঞ্চল যেটা আছে ভারতের জন্য ওইটা, এবং ওখানে তারা কন্ট্রোল করবে, এটা হচ্ছে তাদের প্ল্যান। সো এটা নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলতেছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে 2 দিনের মধ্যে চিটাগাং আলাদা করবে, তাদের কিছু জেনারেলও বলতেছে। জাস্ট আমি শুধু বলতে আসছি, দিস অল বুলশিট। আপনি যদি ইন্ডিয়ার যদি মিলিটারি হিস্ট্রি দেখেন, আপনি মিলিটারি হিস্ট্রি আনেন যে কোথায় ইন্ডিয়ান মিলিটারি হিস্ট্রি বলে তাদের 65 ওয়ার থেকে শুরু করে কার্গিল ওয়ার, হ্যাঁ আপনি বলবেন যে ভারত জয়যুক্ত হয়েছে, ভারত ডিপ্লোম্যাটিক্যালি জয়যুক্ত হয়েছে, ডিপ্লোম্যাটিক্যালি। তারা যুদ্ধর থেকে আপনি শুধু দেখেন পাকিস্তানি ক্যাজুয়ালিটি কত, ইন্ডিয়ার ক্যাজুয়ালিটি কত, ডাটা সব জায়গায় আছে, দেখেন। আমি এই ব্যাপারে পাকিস্তানি মিলিটারি এবং জার্নালিস্টের বই পড়েছি, ইন্ডিয়ানদেরও বই পড়েছি, এবং এটা ছিল এক্সক্লুসিভলি তাদের ডিপ্লোম্যাটিক্যালি জয়, আমেরিকান নেগোসিয়েশনের মাধ্যমে। এখন হচ্ছে ইন্ডিয়ার একমাত্র জয় কি আছে আমরা চোখে আমরা সবাই জানি যে পিসকিপার হিসেবে তারা একটা প্যারা রেজিমেন্ট নামিয়েছিল ইন্ডিয়া শ্রীলঙ্কাতে। সেই প্যারা রেজিমেন্ট কোথায়? অস্তিত্ব নাই, অল অ্যানিহিলেটেড। তাদেরকে তারা সবাই গায়েব হয়ে গেছে যারা শ্রীলঙ্কাতে ড্রপ করেছিল। আচ্ছা, আমাদের 71-এ আমাদের এখানে একটা প্যারা ব্যাটালিয়ান ড্রপ করেছিল, 10 জন পড়ছিল হচ্ছে পুকুরের মধ্যে, বাকি সব গাছপালায় পুরে টুরে সবাইকে স্থানীয় লোকজন উদ্ধার করে নিয়ে আসছে। তারা তো বাংলাদেশি আছে না, উদ্ধার করে নিয়ে আসছে। ওখানে যদি গ্রাউন্ডে যদি পাকিস্তানি ফোর্স থাকতো ওইটারও জয় বাংলা হয়ে যেত। বাট যেটা হয়, আমরা তাদেরকে সহায়তা করেছি, তাদেরকে পথ দেখায় নিয়ে আসছি, এবং 71 হচ্ছে একমাত্র তাদের ক্লিয়ার জয়। এবং এই জয়টা কিভাবে হয়েছে? বিকজ অফ আওয়ার মুক্তি ফোর্স, বিকজ অফ বাংলাদেশ আর্মি। তারা সাঞ্জুর একটা কথা আছে, সেটা হচ্ছে ইফ ইউ নো ইউর সেলফ অ্যান্ড নো ইউর এনিমি, ইউ ক্যান উইন 100 ব্যাটল উইদাউট এনি, সম্ভবত যেটা বলতে যাচ্ছে, কোনো দুশ্চিন্তা ছাড়া, যেহেতু তুমি শত্রুকে জানো, নিজে যাবো জানো। সো তারা শত্রুদেরকেও জানে আমাদের মাধ্যমে, যেহেতু বাংলাদেশ আর্মি যেটা তাদের পক্ষে ফাইট করতে, দে আর পার্ট অফ পাকিস্তান আর্মি। সো তারা এবং যত ধরনের অ্যাডভান্স টু কন্ট্যাক্ট, যত যুদ্ধের সামনে সবসময় ছিল সব বাঙালি ফৌজ, দে নোজ ইট ভেরি ওয়েল। সো তারা এখন ইচ্ছা করলেই আমাদের চিকেন নেক নিয়ে কাবাব বানায় খেয়ে ফেলবে। দ্যাট ইজ ইট। যুদ্ধের সহজ হিসাবটা হচ্ছে, আমি যদি একটা দেশ একটা দেশ বা একটা জায়গা আক্রমণ করতে চাই, আমার 1:3 স্ট্রেংথ লাগবে, ফিজিক্যাল স্ট্রেংথ। সো আমার যদি 1000 সৈনিক থাকে, ওদের 3000 সৈনিক লাগবে। সো আমাদের আছে হচ্ছে 10টা ডিভিশন। আচ্ছা, আপনাদের কয়টা এখানে আছে ইন্ডিয়া? একটু জিজ্ঞাসা করুন দাদা, আপনাদের এখানে আশেপাশে কয়টা ডিভিশন আছে? আমি তো মনে হয় 11টার বেশি দেখি না।
কারণ এর মধ্যে কিছু আছে যেগুলো তার রেসপন্সিবিলিটি হচ্ছে চায়না বর্ডারে। সো আপনারা যদি 71ও দেখেন, জেনারেল মানিক শ, হি ওয়াজ এ স্মার্ট জেনারেল। আমি ফিউ জেনারেলের সম্বন্ধে ডিটেলস পড়েছি। ইজ এ ড্যাম স্মার্ট জেনারেল মানিক শ, স্যালুট টু হিম। আমি তার ইয়াতে সেই যে টাইম নিয়েছে, ইন্দিরা গান্ধী চেয়েছিল যে জুনের মধ্যে অ্যাটাক লঞ্চ করতে, তারা তো করেনি। উনি হার্ড লাইনে ছিল। উনি কি বলেছে যে ডিসেম্বরে যাবে। ডিসেম্বর ওইটার জন্য না, উনি ক্যালকুলেট করেছে যে আমি চায়না বর্ডার থেকে আমার ট্রুপস আনতে পারবো না, ওয়েস্টার্ন বর্ডার থেকে আনতে পারবো না। সো বাংলাদেশকে করার জন্য যেটা সে ক্যালকুলেট করে তারপর এসছে। সো এখন সে বললো চিটাগাং দখল করে নিবে আর সাথে তারা মানে সৈনিক পাঠায় আমাদেরকে, আমাদের একটা ডিভিশন পাঠায় দখল করে নিবে। ইটস নট লাইক দ্যাট। আরেকটা জিনিস হচ্ছে, একটা যুদ্ধের জন্য যেটা লাগে লজিস্টিক স্টক পাইলিং। আপনি তো এটা তো আর একটা রেইড বা অ্যাম্বুশ না, কাউন্টার টেররিজম অপারেশন না। সো এই লজিস্টিক স্টক পাইলিং যখন হইতে থাকবে আমরা এটা নিউজ পেয়ে যাব। আর আমি একটা গ্রেট নিউজ দিতে চাই, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে ওই আমাদের যে চিকেন নেক যেটা বলে ফেনী নদী, ওখানে একটা ব্রিজ করেছে ইন্ডিয়া, তাই না? আচ্ছা, ব্রিজ কিন্তু একটা স্ট্যাটিক টার্গেট। স্ট্যাটিক টার্গেট হচ্ছে ওইটা স্থান। আমরা জানি না শত্রুকে বিভিন্ন জায়গায় লুকায়, জঙ্গলে লুকায় আছে, ওখানে লুকায় আছে, কোথায় আছে অবস্থান জানি না, এটারই আর জানি। যুদ্ধের সিচুয়েশন হলে ওই ব্রিজ আগেই ভেঙে দেওয়া হবে। শুধু তাই না, বর্তমানে যে জিওসি গিয়েছে মেজর জেনারেল মুশফিক, উনি গিয়েছে হচ্ছে চিটাং এর 24 ডিউটি জিওসি হিসেবে। হি ইজ মাই কোর্সমেট, ইজ এ ড্যাম প্রফেশনাল। বাট আমার বন্ধু আমার সাথে যোগাযোগ রাখে না, বাট ইট ডাজন্ট মিন দ্যাট সে কি কাজকর্ম করে আমি খবর পাই না। সেটা হচ্ছে সে প্রথমে যাওয়ার পরে একটা জিনিস আমি বলি, সে কিন্তু সেনা সদর আর্মি হেডকোয়ার্টার জেনারেল ওয়াকারের কোনো ইনস্ট্রাকশনে কাজ করে নাই। সে নিজেই বুঝতে পেরেছে এটা তার এরিয়া অফ রেসপন্সিবিলিটি। সে ওখানে সে গিয়েছে, গিয়া ওখানকার পুরো ডিফেন্স প্ল্যান সেট আপ করেছে এবং রিকমেন্ড করেছে ওই এলাকার, যেহেতু ওই সময় যদি কোনো কিছু হয় ইমিডিয়েট ট্রুপসের দরকার হবে, সে ওখানে আলাদা একটা ব্রিগেড সাইজ ফোর্সকে ওখানে একটা ডেভেলপমেন্টের জন্য সে অনুমোদন চেয়েছে সরকারের কাছে। আমি মনে হয় এটা হয়ে যাবে। বাট এটা বড় কথা না। আমরা ফেনীর দিক দিয়ে আসলে আমরা পুরোপুরি বাংলাদেশ আর্মি প্রস্তুত আছি। আমি একটা জিনিস বলতে পারি, আমি যারা আমার লেখা পড়েন, ইয়াটা পড়তে পারেন, আমি ইন্ডিয়ান স্পেশাল ফোর্স ভার্সেস বাংলাদেশ স্পেশাল ফোর্স, আমি ওখানে ডিটেলস বলেছি। আমি যখন সিও ছিলাম আমি ওদের সাথে একটা জয়েন্ট ট্রেনিং করেছি। আমি ওদের ট্রেনিং দেখেছি, আমার ট্রেনিং দেখেছি। আমি ওদের সাথে নিজে ফিজিক্যালি মাইল টেস্টে অংশগ্রহণ করেছি, টাইগার চেসে, এবং ওদের 15 বছরের মেজরে আগে আসছে। আমার বয়স তখন 43। সো তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি। এবং আমি তাদের সাথে থাকার সময় আমি 7 বছর পরে, আমি এর আগে আর কোনো 7 বছরের মধ্যে আমি জাম্প করি নাই। ওই এই ধরনের কোনো একটা সিস্টেম আছে ট্রেনিং নেওয়া। আমি শুধু দেখানোর জন্য আওয়ার স্পেশাল ফোর্স ইজ বেটার দেন হিম, আমি 7 বছর পরে ডাইরেক্ট ফ্রি ফল জাম্প দিয়েছি ওদের সাথে, এবং আই লেট দেম নো দ্যাট উই আর বেটার দেন দেম। এবং ওই লেখাগুলো যদি পড়েন বুঝতে পারবেন যে উই আর বেটার দেন দেম। সো এখন আসি হচ্ছে আরেক জিনিস, এই যে ফেনী নদীতে যে ব্রিজটা করেছে, এটা আমাদের সরকারের মধ্যে আওয়ামী লীগের সরকারের অনুমোদনে করেছে। বাংলাদেশ আর্মিতে তখন কি জেনারেল ছিল না, সেনাপ্রধান ছিল না, কারা ছিল? খোঁজ দিয়া দেখেন। তারা কি জানে না যে এই ব্রিজটা ভবিষ্যতে আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ হবে? তারা কিন্তু এটা স্টপ করার চেষ্টা করেনি। এই প্ল্যানিং সিস্টেম যখন ছিল, এখন বড় বড় কথা, বড় বড় লেখালেখি করে লাভ নাই। বাংলাদেশের যেটা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, সেটা ওনারা তখন থামান নাই। বাট জেনারেল মুশফিক, হি হ্যাজ টেকেন দ্য রাইট ডিসিশন। সো আমি মনে করি যে ভারত চুপ করে আসা শেখ হাসিনা মতো এসে ঢুকে পড়বে, দিস ইজ বুলশিট। আমরা প্রস্তুত আছি, এবং ভারত অ্যাকচুয়ালি অ্যাট প্রেজেন্ট কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত না। তাদের ইকোনমির পজিশন যে আমাদের সাথে সম্পর্ক খারাপ, যে তারাই বেশি লুজার হচ্ছে, এটা সে খুব ভালোভাবে জানে। কিন্তু তাদের ওই একটা কি বলে হ্যাডাম আছে, হ্যাডাম, যে তারা বড় ভাই। এই হ্যাডামের জন্য সে এখনো আমাদেরকে দেখাইতে চায় যে সে একটা বড় কিছু। দেখেন, আমেরিকার কিন্তু হ্যাডাম নাই, এই সমস্ত ডিপ্লোমেসি কিন্তু হ্যাডাম বলতে কোনো কথা নাই। এই যে বিমস্টেকে যাওয়ার আগে, চায়নাতে যাওয়ার আগে প্রফেসর ইউনুস যে তাদেরকে বলেছিল যে মোদির সাথে আগে দেখা করতে চায়, তারা ডিনাই করেছে। এটার লস কিন্তু ইন্ডিয়ারই হয়েছে। বাট আমরা প্রফেসর ইউনুস প্রোটোকল মেনটেন করছে যে ক্লোজেস্ট নেইবার, তার সাথে আগে আমরা বলবো। উনি বসে নাই, ঠিক আছে, বাট এটার মেইন কারণটা হচ্ছে দুনিয়াকে দেখানো। ইন্ডিয়ার ইয়া হচ্ছে চাণক্যর অর্থশাস্ত্র থেকে আসছে হচ্ছে তাদের কি বলে পররাষ্ট্রনীতি, এবং এটা সবসময় তাদের ইমিডিয়েট যারা আছে তারা হচ্ছে শত্রু, আমরা হচ্ছে ওই শত্রুর দেশে। সো আমি বলে রাখি, আগে যেটা বললাম যে
তারা ইচ্ছা করলে আমাদের পাবে না। তাদের একমাত্র যুদ্ধ জয় হচ্ছে ওই 71। আমরা কয়েকদিন আগে দেখেছি যে তাদের কি তাদের পাইলটটার নামটা তো ভুলে গেলাম, যে বললো টি ইজ ফ্যান্টাস্টিক ইয়াতে তাদেরকে জেএফ-17 মানে এমন কোন আহামরি 5th জেনারেশন ইয়া না যে তাদের কাছে, বাট তারা কিন্তু মিগ-21 ফেলে দিচ্ছে। কিন্তু at the end it's the man behind the gun. So আমাদের এই চিকেন নেক কাটতে আসলে ওই তাদের বলস কাটা যাবে আগে। হ্যাঁ, তারা যেটা পারবে তারা এয়ার সুপিরিয়রিটি পাবে, বাট কথা হচ্ছে এয়ার সুপিরিয়রিটি ইজ নট এভরিথিং। তোমাকে গ্রাউন্ডে দখল করতে হলে গ্রাউন্ডে আসতে হবে। একটা ওয়েল প্রিপেয়ার্ড ডিফেন্সকে তুমি যা শুধু এয়ার সুপিরিয়রিটি দিয়ে ইয়া করতে পারবে না আধুনিক যুগে। সো এট দ্য এন্ড ওইটাই যে এটা নিয়ে সবার মানে মাথা খারাপ হওয়ার কিছু নাই। ভারত কত কিছু হয়ে গেছে। তারা 1971 এর আগ পর্যন্ত কোনো যুদ্ধে ডাইরেক্ট জয় পায়নি, এবং 71টা জয়টা কিভাবে পেয়েছে? আমাদের মুক্তিযোদ্ধাদের অপারেশনের জন্য। ফুল স্টপ। এখানে ভারত নিয়ে এত ইয়া করার কোনো কিছু নাই, এবং আমাদের চিকেন নেক তারা কেটে দিবে আর ইয়া করবে। আমার কথা হচ্ছে তাদের মাথা খারাপ হয়েছে কি জন্য? যে তিস্তা প্রজেক্টের ম্যানেজমেন্টকে চায়নাকে দেওয়া হচ্ছে এই জন্য। আরে ভাই, তোমরা যে রিভার লিঙ্কিং প্রজেক্ট করছো যেটাতে আমাদের নদীগুলা সাফারার হবে, তো ওইটাকে আমরা থ্রেট ফিল করি না? আমরা তো থ্রেট ফিল করছি। তা আমরা থ্রেট ফিল করে থ্রেটের এগেনস্টে এটা আমাদের ইন্টারনাল বিষয়। যখন এটা নিয়ে কথা বলছিল যে রিভার লিঙ্কিং প্রজেক্ট তো আমাদের ইন্টারনাল বিষয়, তিস্তা ম্যানেজমেন্ট ইজ আওয়ার ইন্টারনাল বিষয়, এত মাথা খাওয়ানোর কিছু নাই। অ্যান্ড হ্যাঁ, শেখ হাসিনা যে বাংলাদেশ সেনাবাহিনীকে মানে ইন্ডিয়ার দ্বারা প্রভাবিত করছে, দেয়ার আর ভেরি ফিউ, অ্যান্ড দে আর গোয়িং টু বি ওয়াইপড আউট মেবি 2 to 3 months. General Walker will be there to defend India anymore and have a continuous contact with Indian chief. কারণ আমাদের সলিড জেনারেল আছে, জেনারেল মুশফিকের কথা তো এটাই বললাম যে ফেনীর ওখানে ডিফেন্স ইজ কমপ্লিট, ওখানকার আলাদা একটা ক্যান্টনমেন্ট হবে ওটার কাছে। সো আমাদের ভয় পাওয়ার কিছু নাই। ভারত ইচ্ছা করলে আমাদের কোনো কিছু করতে হবে না। তারা 10 বার চিন্তা করবে বাংলাদেশে আসার আগে, কারণ তারা দেখেছে যে বাংলাদেশি আর্মি যেটা পাকিস্তান আর্মি দেওয়া ছিল, তারা কিভাবে তাদের পক্ষে ফাইট করেছে, তাদেরকে সাপোর্ট করেছে প্রতিটা জায়গায়। ফুল স্টপ। ধন্যবাদ। গতকালকে 2টা ভিডিও এবং 2টা ছবি পোস্ট করেছি, যেটা ছিল হচ্ছে 7ই আগস্টের। আমরা 5ই আগস্ট বাংলাদেশে নতুন ছাত্র জনতা স্বাধীন করলো। এরপরে যেটা দেখেন, আমরা কিন্তু যুদ্ধটা করেছি, আমাদের ছাত্র জনতা যুদ্ধটা করেছে কিন্তু আওয়ামী লীগের এগেনস্টে, আওয়ামী লীগ সরকারের এগেনস্টে এবং তার প্রশাসনের এগেনস্টে। ভারতের এগেনস্টে কিন্তু ছিল না, ভারতের এগেনস্টে কিন্তু তখনও ছিল না। কিন্তু আমরা সবাই জানি, এখন এটা প্রমাণিত হয়েছে যে যে সমস্ত পুলিশ ছাত্র জনতার মধ্যে গুলি করেছে তাদের মধ্যে হিন্দি ভাষাভাষী ছিল। আমি নিজে তখন কনফার্ম করেছিলাম যে খুলনাতে সম্ভবত 5 জন অফিসার, 12 জন আদার র্যাঙ্কস উইথ রাবার বুলেট এবং অন্যান্য জিনিসপত্র নিয়েছিল। সারা বাংলাদেশেই ছিল। সিলেটে একটা ভিডিওতে হিন্দি ভাষায় কথা বলতে আমি একটা ভিডিও নিজেই পোস্ট করেছিলাম। সো ঢাকাতে যারা ছিল তাদের জন্য কিন্তু কোনো থ্রেট ছিল না। আমরা কিন্তু ভারতের এগেনস্টে যুদ্ধ করি না, আমরা মেইন প্রায়োরিটি ছিল কিন্তু এই ইন্ডিয়ার যারা এগুলা সরাসরি জড়িত ছিল তারা অবশ্যই ভয় পেয়েছে, এবং তারা ভয় পাওয়ার সাথে সাথেই লেফটেন্যান্ট জেনারেল মুজিব যে ছিল হচ্ছে চুপ্পুর, প্রেসিডেন্ট চুপ্পু হচ্ছে আমাদের প্রধান এজেন্ট রয়ের, তারপর হচ্ছে সেকেন্ড ছিল হচ্ছে কোঅর্ডিনেটর ছিল হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মুজিব। সে ভারতের যত রয়ের এজেন্ট আছে যারা বিভিন্ন আকাম কুকাম ইয়াতে, আমার কমেন্টের মধ্যে অনেকে লিখছে যে যাত্রাবাড়ি আরো কয়েকজন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যারা গুলি করেছে তারা ছিল ভারতীয়, এবং এদের সবাইকে এনে রেখেছিল স্বপ্নচূড়া 3 ক্যান্টনমেন্টের এলাকা। আমি ভিডিও 2টা পোস্ট করেছি, এবং ওখানে আমার জানার মধ্যে 253 জন আর্মির গাড়িতে, এবং আর্মিতে যারা ওখানে পেট্রোল ছিল তাদেরকে বলা হয়েছে, 2টা পিক আপ সহ ছিল, যে তারা ভারতীয় এম্বাসির লোক, তারা এখন দেশে, তারা এম্বাসির লোক ছিল, বা সবাই এম্বাসির লোকজন ছিল না। তারা শহরের বিভিন্ন জায়গায় যারা এম্বাসিতে এত লোককে অ্যাকোমোডেট করতে পারে নাই, সো এদেরকে সেফ এক্সিট দিছে, এবং জেনারেল ওয়াকার জেনে শুনে, এবং এটা নিয়ে অনেক
যে এটা আমি কি মানে একটা জিনিস হয় কি আমি কোনো কিছু লিখলে ডিটেলস লিখি, বাট ওইটা ছিল আমি একটু ব্যস্ত ছিলাম। আমি যেহেতু একটা লাইভ করেছিলাম, লাইভের মধ্যে বলেছিলাম যে ওই সময় এরকম ভারতরা যখন ক্যান্টনমেন্ট থেকে গিয়েছে, আমার কাছে এটার ভিডিও আছে, তখন কয়েকজন বললো ভিডিওটা দেন, আমি তো তাদের 2 লাইন লিখে সাথে দিয়ে দিয়েছি। এটাতে কোনো ডাউটের কিছু নাই। ওখানে যারা আছে কমেন্ট যারা আছে, অনেক সিনিয়র অফিসার আছে যারা ওইখানে স্পটে জিনিসটা দেখেছে, তারা স্পেসিফাই করেছে বিকাল 7টার পরে এদেরকে রওনা দিচ্ছে, এবং 5, 6, 7 3 দিনে একে তারা স্বপ্নচূড়া ওখানে বিল্ডিং, ওই নতুন বিল্ডিং, এগুলো হচ্ছে ওয়েল ফার্নিশড বিল্ডিং ছিল, সম্ভবত অফিসারদের বাসা, যেটার মধ্যে এখনো কাউকে অ্যালট করা হয় নাই। সো এগুলো খালি ছিল, এদেরকে রুম ওয়াইজ পুরা এই ভারতীয় রয়্যাল এজেন্টকে ক্যান্টনমেন্টের মধ্যে দিয়েছিল, অবস্থান নিতে দিয়েছিল, তারপর দিয়েছে। ওইটাই হচ্ছে এটার ভিডিও। আমি আগে কেন, এর মধ্যে আরো একটা আছে যে কেন আমি আগে করিনি। আগে করলে হচ্ছে যে ভিডিওটা করেছে সে ধরা পড়তো, সে ধরা পড়লে তখন তো আওয়ামী লীগের পুরো 7 মাস পরে এখনো রিস্কে আছে। আমি এটা দেওয়ার পর সে আমাকে মানে অ্যাকচুয়ালি একটু ধরছে যে কেন আমি এটা দিলাম, ডাজন্ট ম্যাটার, এখন আর এটার কোনো ইম্প্যাক্ট নাই। সো এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নয় যে ভারতীয় যে 253 জন ছিল, এবং আপনারা নিউজ মিডিয়াতে দেখেছেন ওখানে লিঙ্কও দেওয়া আছে যে ভারত থেকে একটা প্লেন এসেছিল, এসে তাদেরকে এই